দর্শক একবার কল্পনা করুন তো, নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার দাবি করা একটা দেশ হঠাৎ করে বুঝতে পারলো যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। গত কয়েক দশকে যারা কথায় কথায় অন্য দেশের সরকার ফেলে দিত, আজ তারা প্রকাশ্যে অন্য দেশের তেলের খনি দখলের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, দিনক্ষণ ঠিক করে বলছে আগামী মঙ্গলবার আমরা তোমাদের ব্রিজ আর পাওয়ার প্ল্যান্ট সব মাটির সাথে মিশিয়ে দেব। কেন? হঠাৎ আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের গলায় এই পাড়ার মোস্তানদের মতো ভাষা কেন? কারণটা শুনলে আপনি চমকে উঠবেন। কারণ পর্দার আড়ালে হাইফা থেকে শুরু করে ডিমোনা আর ইউএই থেকে শুরু করে কুয়েত, আমেরিকার আর তাদের মিত্রদের সাজানো দাবার বোর্ড উল্টে দিয়েছে আজ ইরান। দর্শক, পশ্চিমা মিডিয়া আপনাদের শুধু দেখাবে যে আমেরিকা কতটা শক্তিশালী আর ইরান কতটা বিপদে আছে, কিন্তু আমি আপনাদের দেখাবো এই হুমকির আড়ালে আমেরিকার আসল ভণ্ডামি আর তাদের ভিতরে লুকিয়ে থাকা ভয়টা ঠিক কোথায়। আজকের ভিডিওতে আমরা তিনটি বড় ব্রেকিং নিউজ এবং তার পিছনের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক নিয়ে কাট টু কাট কথা বলবো। আজকের প্রথম বড় ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ডেডলাইন। হয় আমাদের শর্ত মানো, নয়তো আগামী মঙ্গলবার পুরো ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেব এবং তেলের খনি দখল করব। এর পিছনের সাইকোলজি আসলে কি? এবার দ্বিতীয় খবর, ডিফেন্স নয় অফেন্স। হাইফা, ডিমোনা এবং ইউএইতে থাকা আমেরিকান ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের পাল্টা ধ্বংসলীলা, কিভাবে শত্রুর সাপ্লাই চেন কেটে দেয়া হলো। তৃতীয় খবর, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া মেল্টডাউন। 3 দিনে সরকার ফেলার স্বপ্ন কিভাবে 1 মাসে এসে দুঃস্বপ্নে পরিণত হলো। দর্শক, সবগুলো খবরের ব্যবচ্ছেদ করব একদম গভীরে গিয়ে, তাই কোথাও যাবেন না, কারণ পশ্চিমা মিডিয়ার সাজানো স্ক্রিপ্টের বাইরে গিয়ে আসল সত্যটা জানা আপনার অধিকার। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, প্রথম খবরটার দিকে একটু গভীরভাবে নজর দেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে এমন একটা কথা বলেছেন যা পুরো জিওপলিটিক্যাল দুনিয়ায় ভূমিকম্প তৈরি করে দিয়েছে। তিনি গতকাল 5ই এপ্রিল সোজা বলে দিয়েছেন যে আগামী 6ই এপ্রিল অর্থাৎ আজ সোমবারের মধ্যে যদি ইরান তাদের সাথে কোনো চুক্তিতে বা ডিলে না আসে, তাহলে তিনি পুরো ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসস্তূপে পরিণত করবেন। এমনকি তিনি আগামীকাল মঙ্গলবার দিনটিকে ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্ট ডে হিসাবে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, ইরানের তেলের খনিগুলোর উপর আমেরিকার সরাসরি দখল কায়েম করার হুমকিও দিয়েছেন তিনি। এখন সাধারণ মানুষ খবরটা শুনে ভাববে, বাপরে, আমেরিকা তো দেখি এবার সত্যি ইরানকে শেষ করে দেবে। কিন্তু একটু দাঁড়ান, আমি আপনাদের বলেছিলাম না আমরা কি হচ্ছে তার চেয়ে বেশি ফোকাস করব কেন হচ্ছে এর উপর। একটু গভীরভাবে ভাবুন দর্শক, একটা দেশ যে কিনা দাবি করে তারা নাকি ইরানের নাগরিকদের মানবাধিকার রক্ষা করতে এসেছে, মুক্তি দিতে এসেছে, তারা কেন সেই সাধারণ মানুষের ব্যবহার করা ব্রিজ আর বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার কথা বলছে? এটাই হলো আসল খেলা। দেখুন, এটা শক্তির আস্ফলন নয়, এটা হলো চরম হতাশা। ট্রাম্প খুব ভালো করেই জানেন সামরিকভাবে সরাসরি ইরানে ঢুকে পড়াটা হবে আত্মহত্যার শামিল। তাই তিনি বেছে নিয়েছেন অর্থনৈতিক যুদ্ধ। তেলের খনি দখলের হুমকি দেওয়া মানে হলো ইরানের অর্থনীতির মূল ধমনীটা কেটে দেওয়ার ভয় দেখানো। আমেরিকা চায় ইরান যেন ভেতর থেকে ভেঙে পড়ে। অন্যদিকে ইরানও কিন্তু এক চুলো জায়গা ছাড়েনি। ইরানি অফিসিয়ালরা ট্রাম্পের এই সোমবারের ডেডলাইনকে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। তারা পরিষ্কার বলে দিয়েছে আমেরিকার হুমকির সামনে হাঁটু গেড়ে বসার কোনো প্রশ্নই আসে না। সিরিয়াসলি বলুন তো, যে সুপার পাওয়ারের একটা চোখের ইশারায় একসময় যে কোনো দেশের সরকার পাল্টে যেত, আজ তাদের প্রেসিডেন্ট টিভিতে এসে প্রকাশ্যে দিনক্ষণ ঠিক করে হুমকি দিচ্ছে, আর সামনের দেশটা সেটাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু কেন পাত্তাই দিচ্ছে না? কারণ ইরান জানে আমেরিকার এই মুহূর্তে একটা সরাসরি বড় যুদ্ধ করার মতো অবস্থা নেই। সামনেই নির্বাচন, অর্থনীতি টলমলো করছে, আর দেশের ভিতরের মানুষ যুদ্ধ চায় না। ট্রাম্পের এই হুমকির আসলে তার নিজের দেশের মানুষকে দেখানোর জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। আমেরিকার এই ডেডলাইন আর তেলের খনি দখলের ফাঁকা আওয়াজ তো আপনারা দেখলেন, কিন্তু আপনারা কি জানেন আমেরিকা যখন টিভিতে বসে বক্তৃতা দিচ্ছিল, ঠিক সেই সময় মিডল ইস্টের আরেক প্রান্তে আমেরিকার নিজের এবং তাদের সবচেয়ে বড় মিত্রের ঘাঁটিতে কি ঘটছিল? সেই খবর শুনলে আপনি বুঝবেন কেন ট্রাম্প এত রেগে আছেন। আসুন দেখি। দর্শক, এবার দ্বিতীয় খবরটা শুনুন। এটা হলো গ্লোবাল ওয়ার গেমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ এখানে আপনি দেখবেন শুধু গালগল্প দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জিততে লাগে নিখুঁত স্ট্র্যাটেজি। ইরানের আর্মি এবং আইআরজিসি আজ পরিষ্কার ওয়ার্নিং দিয়েছে যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হাত দেয়, তবে তার পরিণাম হবে ভয়াবহ। আর তারা শুধু মুখের কথায় থেমে থাকেনি। অপারেশন ট্রু প্রমিস 4-এর 96 নম্বর ওয়েব বা 96তম মিসাইল হামলার ঢেউয়ে ইরান যা করেছে
তা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরান দাবি করেছে তারা ইউএই, বাহরাইন এবং কুয়েতে থাকা শত্রুদের ঘাঁটিতে আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছে। জায়গাগুলোর নাম একটু খেয়াল করবেন দর্শক। দক্ষিণ ইসরায়েলের ডিমোনার কাছে থাকা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ড্রোন হামলা হয়েছে। হাইফার রিফাইনারি, যেখান থেকে ইসরায়েলি ফাইটার জেটগুলো জ্বালানি পায়, সেখানেও ম্যাসিভ হিট করা হয়েছে। কুয়েতের বুবিয়ানে থাকা আমেরিকান ঘাঁটিও বাদ যায়নি। আর সবচেয়ে বড় চমকটা কি জানেন? ইউএইতে থাকা এক্সন মোবিল এবং শেভরনের গ্যাস প্ল্যান্টগুলোতেও আঘাত আনা হয়েছে। আল রোয়াইসে থাকা আমেরিকার পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে, যেখানে আমেরিকান সেনা এবং ইসরায়েলের জন্য সামরিক পণ্য তৈরি হতো, সেখানেও ভয়ঙ্কর আগুন লাগার খবর এসেছে। এবার একটু থামুন এবং পুরো ম্যাপটা চোখের সামনে আনুন। ইরান কি এলোমেলোভাবে যেখানে সেখানে বোমা ফেলছে? একদমই না। একটু গভীরভাবে ভাবুন দর্শক। ইসরায়েলের ফাইটার জেটগুলোর সবচেয়ে বড় শক্তি কি? আকাশে ওড়ার ক্ষমতা। কিন্তু আকাশে উঠতে তো জ্বালানি লাগে। ইরান ঠিক সেই হাইফার রিফাইনারিতে আঘাত করেছে যেখান থেকে তেল সাপ্লাই হয়। ইউএইতে আমেরিকান কর্পোরেট জায়েন্ট এক্সন মোবিল আর শেভরনে কেন হিট করলো? কারণ যখন আমেরিকান কর্পোরেটদের পকেটে টান পড়ে, তখন আমেরিকার পলিটিশিয়ানদের গদি কেঁপে ওঠে। ইরান এখানে একটা মেসেজ দিচ্ছে, তোমরা যদি আমাদের পাওয়ার প্ল্যান্টে হামলার স্বপ্ন দেখো, আমরা তোমাদের সাপ্লাই চেন, তোমাদের তেলের সাপ্লাই, তোমাদের ফাইটার জেটের ফুয়েল লাইন কেটে দেব। আইআরজিসি, নেভি এবং অ্যারোস্পেস ফোর্স আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা ছিল শুধু ফেজ 1 বা প্রথম ধাপ। যদি এরপর ইরানের মাটিতে একটাও আঁচড় লাগে, তাহলে আরব দুনিয়ায় থাকা আমেরিকান আর ইসরায়েলি কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। দেখুন, এটা হলো ক্লাসিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আমেরিকা শক্তিশালী হতে পারে, কিন্তু মিডল ইস্ট জুড়ে তাদের যে শত শত ঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো এক একটা সফট টার্গেট। ইরান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একদিকে সরাসরি যুদ্ধে নামার ভয়, অন্যদিকে যুদ্ধে এমন চরম অপমান। এই দুইয়ের প্রেসার যখন কুকারের ভিতরে ফুটতে থাকে, তখন মাথার ভিতরে কি ঘুরপাক খায় জানেন? তখন একজন শাসকের সাইকোলজি কিভাবে কাজ করে জানেন? আসুন আজকের শেষ পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের সাইকোলজিক্যাল মেলডাউনটা একটু অ্যানালিসিস করি। দর্শক, গ্লোবাল পলিটিক্সে নেতাদের শারীরিক ভাষা এবং মুখের কথার চেয়ে বড় কোনো ডিকোড করার বিষয় নেই। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট আর হুমকির ভাষাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা একটা ভয়ঙ্কর ছবি দেখতে পাই। ছবিটা শক্তির নয়, ছবিটা হলো চরম হতাশা এবং কন্ট্রোল হারিয়ে ফেলার। ট্রাম্প গতকাল 5ই এপ্রিল যে ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন, তা কোনো ডিপ্লোম্যাটিক ভাষা নয়। বিশেষজ্ঞরা বলছেন এই রাগান্বিত ভাষার কারণ হলো তার উপর বাড়তে থাকা প্রচণ্ড রাজনৈতিক চাপ। ট্রাম্পের হিসাব ছিল খুব সোজা। তিনি ভেবেছিলেন সামান্য একটু চাপ দিলেই, কয়েকটা স্যাংশন দিলেই বড়জোর 3 থেকে 4 দিনের মধ্যে ইরানের সরকার বা রিজিমের পতন ঘটবে। কিন্তু আজ 1 মাস পার হয়ে গেছে। ইরানের পতনের বদলে উল্টো হাইফা আর ইউএইতে আমেরিকার সাপ্লাই চেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই যে 3 দিনের প্ল্যানটা 1 মাসে গড়িয়েছে, এটাই ট্রাম্পকে পাগল করে দিচ্ছে। তিনি এখন মরিয়া হয়ে উঠেছেন, আর সেই মরিয়া ভাব থেকেই তিনি সোমবারের ডেডলাইন এবং মঙ্গলবারকে পাওয়ার প্ল্যান্ট ডে বানানোর উদ্ভট ঘোষণা দিয়েছেন। একটু ভেবে দেখুন দর্শক, ট্রাম্পের এই এত হুমকির পরও ইরান কেন আলোচনার টেবিলে আসছে না? কারণ ইরানের নেতৃত্ব খুব ভালো করেই জানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুর্বলতার কোনো জায়গা নেই। আজ যদি তারা ট্রাম্পের এই ফাঁকা বুলির সামনে মাথা নত করে, তবে সেটা হবে তাদের জন্য পলিটিক্যাল সুসাইড বা রাজনৈতিক আত্মহত্যা। ইরানের জনগণ তাদের নেতাদের ক্ষমা করবেন না। অন্যদিকে ট্রাম্পও ফেঁসে গেছেন। তিনি এমন সব বড় বড় কথা বলে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখান থেকে পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। তিনি দুনিয়াকে দেখাতে চান যে তিনি আলফা মেল বা সবচেয়ে ক্ষমতাধর, কিন্তু বাস্তবে তিনি জিততে পারছেন না। আর যখন একজন মানুষ বুঝতে পারে যে সে হারছে, তখন সে আবোল তাবোল বকতে শুরু করে। ট্রাম্পের এই প্রকাশ্য বিদ্যুৎ কেন্দ্র আর ব্রিজ উড়িয়ে দেওয়ার দিনক্ষণ ঠিক করাটা সেই আবোল তাবোল বকারই একটা অংশ। দর্শক, পুরো জিওপলিটিক্যাল দাবার বোর্ডটা এখন আপনার সামনে। ট্রাম্পের এই স্ট্রেস, এই হতাশা, আর অন্যদিকে ইরানের এই ডিফেন্স থেকে অফেন্সে যাওয়ার স্ট্র্যাটেজি, এই দুটো মিলে পরিস্থিতি আজ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো দুনিয়াকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আজ সোমবার রাতে পুরো দুনিয়ার শ্বাস আটকে থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামীকাল মঙ্গলবার কি সত্যি আমেরিকা ইরানের বুকে বড় কোনো ধ্বংসলীলা চালাবে? অথবা মঙ্গলবার আসার আগেই কি ইরান এমন কোনো প্রিএম্পটিভ বা আগাম স্ট্রাইক করে বসবে, যার ফলে আমেরিকা আর হামলা করার ক্ষমতাই দেখাবে না?
এই পুরো সিনারিওতে আপনাদের কি মনে হয়? আপনাদের যৌক্তিক মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ক্রমান্বয়ে তথ্যগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে বলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে তারা একটা বা দুটো বিমান পাঠিয়েছে পাইলট উদ্ধারে, C-130 বা একটা ড্রোন, এরকম না বিষয়টা। আমি গত রাতে বলেছি না যে 1.5 ডজনের মতো। এখন শোনা যাচ্ছে যে 1.5 ডজন কি, প্রায় 1.5 ডজনের বা একটু বেশি, প্রায় 20 থেকে 15 থেকে 20টি মার্কিন এয়ারক্রাফট এসেছিল ইরানে। বলা হচ্ছে যে, আমি কাল রাতে আপনাদের বলেছিলাম যে 4 থেকে 500 হবে, এটাও কিছু সূত্রের খবর থেকে। আজকে ইরান বলছে প্রায় 1000-এর মতো কমান্ডো বাহিনী এসছে, 1000-এর মতো কমান্ডো বাহিনী। তো 1000 কমান্ডো বাহিনীকে বহন করতে কতগুলো বিমান লেগেছে চিন্তা করেন একবার। একটা সূত্রের খবর থেকে বলি, ইরান যেটি দাবি করছে আজকে, তারা 1 ডজন মার্কিন এয়ারক্রাফট ধ্বংস করেছে। 1 ডজন। হিসেব চান? ইরান হিসাব দিয়ে দিয়েছে। C-130 2টো, ব্ল্যাক হক হেলিকপ্টার 4টি, কয়টি হলো? 6টি। ড্রোন 2টো, কয়টি হলো? 8টি। তারপর আছে আরেকটি বিমান, এটাকে নামটা ভুলে গেছি, সেখানে রয়েছে আরো 4টি বিমান। মোট 12টি মার্কিন এয়ারক্রাফট, আকাশযান ধ্বংস করেছে ইরান। একটা প্রশ্ন করেন, এই 12টি এয়ারক্রাফটে একটা মানুষ ছিল না? এরা কোথায় গেছে? এরা ফিরে গেছে কিভাবে? এখন বলবেন যে মাসুম ভাই এই তথ্য পেলেন কি করে? ইরানের টেলিভিশনগুলো রীতিমতো দেখাচ্ছে যে জায়গাটায় ইরান অ্যাটাক করেছে সেখানে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে মার্কিন এয়ারক্রাফটের। আপনারা সেই দৃশ্য দেখলে বুঝবেন যে কি পরিমাণ এয়ারক্রাফট ধ্বংস করেছে। আমি তো সেই ফুটেজ দেখেছি। অর্থাৎ আমেরিকা কালকে যে স্থানটিতে এসে ইরানের সাথে লড়াই করেছে, সেখানে আমেরিকা বলছে তাদের কোনো সেনা নিহত হয়নি, আর ইরান বলছে তাদের 12টি এয়ারক্রাফট ধ্বংস করেছে। তাহলে মানুষের সংখ্যাটা আপনারা অনুমান করেন। এবং ইতিমধ্যে সেখানে অনেক মানুষের প্রাণহানির তথ্য পাওয়া যাচ্ছে, কারণ আগুনে পুড়ে সব, ওখানে তো বিমান মালিকই ফুয়েল ভর্তি থাকে, ব্লাস্ট হওয়া বা হিট করলে আগুন ধরে যায়। তো ওখানে যারা ছিল সব পুড়ে কয়লা হয়ে গেছে, আর যারা পেরেছেন কোন রকম জীবন নিয়ে পালিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে মার্কিন পাইলটের কি খবর? নতুন যে তথ্য আসছে সেখানে বলা হচ্ছে আদৌ সেখানে পাইলট ছিল কি ছিল না, এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আচ্ছা, আমেরিকা যে 2জন পাইলটের উদ্ধারের দাবি করলো, প্রথমে একজনকে সাগর থেকে তুলে নেওয়া হলো, আর পরে একজন পার্বত্য অঞ্চল থেকে তুলে নেওয়া হলো, 2টো অভিযানে। এই দুজনের কারো ছবি কি আমেরিকা দেখিয়েছে এই পর্যন্ত? বা CNN, BBC, রয়টার্স, AP, ফক্স, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস কেউ দেখিয়েছে ছবি? দেখায়নি। যে 2জন পাইলটের কথা বলা হচ্ছে, এই পাইলট 2জনের সন্ধান কি আমেরিকা আদৌ পেয়েছে? তারা কি বেঁচে আছে? কোথায় তারা? একজনেরও ছবি এখনো দেখায়নি, আমার চোখে পড়েনি। যদি আমার ভুল হয় আমাকে আপনারা বলে দিবেন যে হ্যাঁ দেখানো হয়েছে। প্রথম কথা, আমেরিকা যে পাইলটের উদ্ধারের জন্য ইরানে এসে লড়াইটা করলো, সে পাইলট কোথায়? আদৌ কি আমেরিকা নিয়ে গেছে, নাকি সেখানে সে মরে গেছে অনেক আগেই? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি বলে জানেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে আমেরিকা পাইলটের জন্য এখানে আসে নাই। আমেরিকা পাইলটের নাম করে নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস কিংবা নিউক্লিয়ার বা ইউরেনিয়াম চুরির জন্য এসছে। আমি বলছিলাম গত রাতে, আজকে ইরানের পারমাণবিক প্রকল্পের যিনি প্রধান তিনি বলছেন যে স্থানটা, ইস্পাহানের যে স্থানটাতে ইরানের সাথে আমেরিকার ব্যাপক গোলাগুলি হয়েছে বা লড়াই হয়েছে, তার থেকে প্রায় 100 কিলোমিটারের মধ্যেই হলো ইরানের পারমাণবিক প্রকল্প। এবং একজন পাইলটের জন্য কমান্ডো বাহিনীরা আসলে সংখ্যা খুব কম আসবে, কারণ অল্প সময়ের মধ্যে সেই পাইলটকে যে জায়গাটা তারা পাবে, যে এই জায়গাটা লোকেশনটা জানবে যে এখানে তিনি আছেন, অল্প সংখ্যক খুব দ্রুততার সাথে তাকে নিয়ে চলে যাবে। তাকে 800, 1000 বা আরো বেশি সেনা বা কমান্ডো নিয়ে উদ্ধারে আসবে না। একজন ব্যক্তির জন্য এতগুলো ব্যক্তির জীবন হুমকিতে ফেলবে না, পৃথিবীর কেউ ফেলবে না। তার মানে এই অধিক সংখ্যক কমান্ডো বাহিনীকে ইস্পাহানের কাছাকাছি নামানোর অর্থ হলো তাদের টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার সাইট, যেটা ইস্পাহান।